রাষ্ট্রটি আমরা আসলে কে কেমনভাবে ধারণ করি, লালন করি, এই বিষয়গুলো নিয়েই আসলে বাংলাদেশ রাষ্ট্রের আজকে আমরা গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষে একটা আলোচনার অনুষ্ঠান পরিচালনা করছি। আলোচনা অনুষ্ঠানে আমি আছি, আমি MM মাসুদ, মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ। এখানে আরও উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান জনাব রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আরও উপস্থিত আছেন জনাব লেলিন আজাদ, ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক গ্রিন পার্টি বাংলাদেশ। এখানে আরও উপস্থিত আছেন আমাদের অতিথি আজকের আমন্ত্রিত অতিথি জনাব মুসলিম আলী তুহিন, উনি অ্যাকশন পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি চেয়ারম্যান জনাব মুসলিম আলী। তো আমরা আসলে সবাই মিলে সুন্দরভাবে, যেহেতু একটা বিষয় নিয়ে ভাবি বাংলাদেশ, এটাকে আমরা লালন করি, ধারণ করি, উপস্থাপন করি, তো সেই বিষয় নিয়ে আমাদের আসলে আজকের মত বিনিময়। এই মত বিনিময়ের মধ্যে আমি প্রথমেই আহ্বান করছি আমাদের গ্রিন পার্টির চেয়ারম্যান জনাব রাজু আহমেদ খানকে তার এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গ্রিন পার্টি বাংলাদেশকে গ্রিন করতে চায়। আজকে আমরা আসলে সবুজের নিচে এসেছি, একটি অরণ্য বেষ্টিত জায়গা, যেখানে আমরা সংগত হয়েছি। এখানে বিশুদ্ধ অক্সিজেন আছে, পাখি কলতান আছে এবং বৃক্ষ লতা বেষ্টিত তিনও মূল রয়ে গেছে। বাংলাদেশ একটি ভুল পথে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ যেমন পরিবেশ দূষণের দেশ, শব্দ দূষণের দেশ। বাংলাদেশে গণতন্ত্রের আত্মহত্যা হয়েছে, তার কোনো রহস্য কুল কিনারা আমরা খুঁজে পাই। কেউ বলছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কেউ বলছে গণতন্ত্র আত্মহত্যা করেছে। তো সালমান শাহ হত্যাকাণ্ডের মতো অবস্থা। আমরা যদি মনে করি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, তাহলে এই গণতন্ত্রকে জীবিত করা সম্ভব, যেহেতু গণতন্ত্র কোনো মানুষ না। গণতন্ত্র হচ্ছে কনসেপ্ট, এটাকে জীবিত করা সম্ভব, কিন্তু কীভাবে জীবিত করে? বাংলাদেশের মানুষ সবসময় কয়েকটি বাধা বিপত্তি মাথায় করে সামনের দিকে হয়। প্রথম বাধা বিপত্তি হচ্ছে সমাজের লোকেরা ভালো কাজকে ভালো চোখে। দ্বিতীয় হচ্ছে পরিবার চায় শুধু টাকা, এবং পরিবারের জন্য টাকার যোগান দিতে গিয়ে বাংলাদেশের প্রচলিত যে অর্থনৈতিক কার্যক্রম, সেখানে দুর্নীতি সহ স্বজনপ্রীতি, সেই সাথে নানান প্রতিবন্ধকতা, মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু রুটি রুজি জোগাড় করতে হিমশিম খায়। যেটার কারণে আমরা বলছিলাম যে একটি চাকরিজীবীর চাকরির একটা বড় অংশ ভাড়াটিয়া হিসেবে বাড়িওয়ালা নিয়ে নেয়। সেখানে কোনো সরকারি কন্ট্রোলিং নাই কত টাকা বাড়ি ভাড়া হতে পারে, এই বাড়িওয়ালার টাকা কত টাকার দরকার। ম্যাক্সিমাম বাড়িওয়ালার 2 ছেলে 3 ছেলে দেশের বাইরে থাকে, তাদের খাওয়ার কোনো, তাদের ডায়াবেটিস হওয়ার কারণে, নানা অসুস্থ হওয়ার কারণে তার নিজেরাও খেতে পারে না, কিন্তু তাদের এত টাকা ভাড়া কেন লাগবে? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই ঢাকাতে বাড়ি ভাড়া মানে একদম নিয়ন্ত্রণহীনভাবে বলগা, মানে দুরন্ত ঘোড়ার মতো ছুটে চলছে। সরকারের সেটা নিয়ন্ত্রণ নাই। যাতায়াতের কথাও বলেন, এই যে মেট্রো রেল হয়েছে, খুব দ্রুত গতিতে মিরপুরবাসীরা তার সুফল পায়, তো সেখানে আপনারা চিন্তা করেন ভাড়াটা, সরকারি প্রতিষ্ঠান ভাড়াটা কত অমানবিক। উত্তরা যেতে 100 টাকা লাগে। তাহলে এই রামপুরা সদরঘাট থেকে রামপুরা থেকে কুড়িল, এই পথেও মেট্রো রেল থাকা দরকার। স্বাস্থ্য সুবিধাগুলো আপনারা জানতেই পারেন যে ও ভেজাল ওষুধের 6 লাখ, চিকিৎসকের যে ভিজিট সেটা কোনো নিয়ন্ত্রণ নাই, যত খুশি তত। এবং যে গরিব রোগীর জন্য চিকিৎসা করাও সাবধান, তার উপরে নানান রকম ডায়াগনস্টিক টেস্ট, তারপরে নানান রকম ওষুধপত্রের রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু ডাক্তারের আশপাশে নানান উপঢৌকন নিয়ে ঘুরঘুর করে যে ডাক্তারকে কিছু পুরস্কার দিতে পারলে
গিফট দিতে পারলে সে ডাক্তার তার অখ্যাত কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করবে কিংবা তার মনোনীত ডায়াগনস্টিক সেন্টার তাকে দিতে পারবে। এরকম নানান সমস্যা আছে কিন্তু। জি, জনাব জি, রাজু বলেন। আহমেদ খান, আসলে আমরা আসবো সবার কাছেই আবার। এই মুহূর্তে আমি আসলে জানতে চাচ্ছি আমাদের মুসলিউদ্দিন আলী তুহিন ভাই, মুসলিম আলী তুহিন ভাইয়ের কাছ থেকে, বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির চেয়ারম্যান, তার কাছে যে আসলে বাংলাদেশ নিয়ে আপনার যে চিন্তাধারা বা পরিকল্পনা, আপনি আসলে কিভাবে এটাকে উপলব্ধি করেন অথবা কি আপনার বিষয়বস্তু নির্ভর এটার বিষয়ে কিছু বলেন। বাংলাদেশ নিয়ে আপনি কী ভাবেন? আসসালামু আলাইকুম। জোরে বলেন। সকলকে জানাই বাংলাদেশ গণতান্ত্রিক অ্যাকশন পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণতান্ত্রিক অ্যাকশন পার্টি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যে বাংলাদেশে সকল প্রকার, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। সেই গণতন্ত্র আজ হুমকির মুখে। প্রায় ১,৫০০ মানুষ মারা যাওয়ার পরও আজকে গণতন্ত্র হুমকির মুখে পড়ে গেছে। দেশের মানুষ আশা করেছিল এই অভ্যুত্থানের পরে একটি ভোটের মাধ্যমে, অন্তর্বর্তী সরকার একটি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। ফলে দেশের যে আজকে বেকারত্ব মহামারী আকার ধারণ করেছে, মহামারী থেকে জাতি মুক্তি পাবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতেছি যে প্রায় অন্তর্বর্তী সরকারের ১ বছর হওয়ার পরও কোনো নির্বাচনী রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। এবং আজকে জাতি হতাশ, নির্বাচন হবে কি হবে না, এ ধরনের হতাশা থেকে জাতি মুক্তি চায়। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একজন শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। জাতি আশা করেছিল যে অতি দ্রুত উনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। ওনার কাছেও আজকে জাতি হতাশ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি বিশ্বাস করি উনি যদি ওনার যে মূল কাজ, যে দ্বন্দ্ব নিরসন করে শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে ওনার মূল কাজ। তো উনি যদি এই সকল দলের সমন্বয়ে, সকল দলের সকল প্রকার সমস্যাগুলো সমাধান করে একটি সুন্দর একটি নির্বাচনী পরিবেশ তৈরি করে অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, তাহলে জাতি একটি নতুন আলোর মুখ দেখতে পাবে। এবং আজকে যে আমাদের অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব সমস্যা, নানানমুখী সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা থেকে জাতি অতি দ্রুত রক্ষা পাবে। আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তী সরকারের কাজ হবে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জাতিকে হতাশামুক্ত করা এবং সঠিক লোকের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা। তাহলে আমরা একটি অবাধ গণতান্ত্রিক বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতেছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে, সকল প্রকার মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। এই ধরনের একটি স্বপ্ন গণতান্ত্রিক অ্যাকশন পার্টি দেখে। আমরা আসবো আপনার কাছে। এবার আসলে বাংলাদেশ রাষ্ট্রটি আসলে খুবই সম্ভাবনাময়। এখানে প্রাকৃতিকভাবে আমরা আসলে অনেকটা স্বয়ংসম্পূর্ণ। তো আমরা আসলে এখানে এত মানুষ, যেখানে সারা বিশ্বই আসলে মানুষকে সম্পদ হিসেবে বিবেচনা করতে চায় বা করে, কিন্তু অনেকে সেটা প্রয়োগ করতে পারে না। বাংলাদেশ ঠিক সেই রকম একটি অবস্থানে আছে, যেখানে মানুষ মানেই, জন্ম নেওয়া মানেই হচ্ছে দায়। সব কিছুই অপরিকল্পিত হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তিহীনভাবেই আমাদের হচ্ছে, আমাদের বেড়ে ওঠে। তাহলে এই দায় বা এর জবাবদিহিতা কার? এখানে আসলে কর্তৃপক্ষ বরাবরই দায়। তো এই যে বিষয়গুলো, এবং যে বা যারা কর্তৃপক্ষের অধীনে অধিষ্ঠিত হয়, তাদের অধিকাংশই দেখা যায় নিজেকে তারা বিচারের ঊর্ধ্বে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে। এই যে প্রান্ত একটা বিষয় আমাদেরকে পরিবেশ বিভিন্ন ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি, সংস্কৃতির ক্ষতি, অর্থনীতির ক্ষতি,
চিকিৎসা ক্ষেত্রে ক্ষতি, শিক্ষা ক্ষেত্রে ক্ষতি, বাণিজ্য ক্ষেত্রে ক্ষতি, যোগাযোগ ব্যবস্থার ক্ষতি। আমরা কেন যেন প্রতিটা ক্ষেত্রেই বরাবরই মানে বাংলাদেশ নামক যে রাষ্ট্রের একটি সরকার থাকে, এখন সরকারকে কেউ কোনো ধরনের সমালোচনা করলেই সরকার তাকে নিষেধাজ্ঞা জারি করে। এই বিষয়টি আসলে খুবই লজ্জাজনক। একটা রাষ্ট্র হচ্ছে মূল, রাষ্ট্র পরিচালনায় থাকে সরকার, সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিচালিত হচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া প্রয়োজন, এটাই আবশ্যক। কারণ বিশ্বের উন্নত দেশগুলো সবাই ভালোর চর্চা করে, সুন্দরভাবে পরিকল্পনা গ্রহণ করে। আমরা করি কি, আমরা করি এমন একটা ভাবে, মানে রাতে ঘুমানোর সময় পড়ি কেউ অনুভূতিতে আনি, উপলব্ধিতে আনি, আর কল্পনা সেটা শুয়ে শুয়ে কল্পনা করি। এই যে বিষয়, আমাদের পরিকল্পনা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন আধুনিক রাষ্ট্রগুলোর পরিচালনা এক না। আমরা এখানে দেখছি মানব স্বনির্ভরতা যদিও জীবনে আনে নান্দনিকতা, তা আমরা আসলে এখানে স্বনির্ভর হয়ে থাকতে পারছি না। আমাদেরকে ভিনদেশিরা বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নিয়ে যায় আমাদের এখানে যারা প্রতিভাবান, এবং নির্দিষ্ট একটা সময়ের পর, বিশেষ করে 1971 পরবর্তী সময়ে আমরা আমাদের এই ভূখণ্ডে শিল্পী, সাহিত্যিক, কবি, গবেষক, বিজ্ঞানী, রাজনীতিবিদ, অন্যান্য বিভিন্ন শ্রমকর্ম পেশার মানুষকে খুব বেশি আলোকিত হতে দেখিনি যারা এই ভূখণ্ডের জন্য দৃশ্যমান। আমরা কেবলই অতীতের চর্চায় লিপ্ত, অতীতে যে বা যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আবদ্ধ। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে ওই সময়ের পরিবেশ কেমন ছিল, পরিস্থিতি কেমন ছিল, সেটা আমাদের ভাবা প্রয়োজন, বোঝা এবং উপলব্ধিতে নিয়ে এগোনো উচিত। অতীত মানুষকে অভিজ্ঞতা দেয়, বর্তমান মানে হচ্ছে বাস্তবতা। আমরা আসলে কীভাবে দেখছি, কীভাবে বলছি, কীভাবে করছি, এই যে বিষয়গুলো, এগুলোর পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমাদের ভবিষ্যৎ বা আঘাত। এখন ঘটে যাওয়া ঘটনাগুলোর পিছনে বহু ধরনের রটনা আছে এবং থাকবে, সেটা আসলে বিজ্ঞানভিত্তিক গবেষণার বিষয়, যেটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্নভাবেই আমাদের দেখা উচিত, পর্যালোচনা করা উচিত, এবং সেটা থেকে আসলে দায়মুক্তি খুবই ভেবে চিন্তে স্পর্শকাতের পর্যায়ে আমাদের দেওয়া উচিত। এখন আমাদের এই আজকের আলোচনায় অংশ নেবেন জনাব লেলিন আজাদ, আমাদের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ গ্রিন পার্টি বাংলাদেশ এর ক্রীড়া সম্পাদক জনাব লেলিন আজাদ। আমি আহ্বান করছি আজকের আলোচনায় অংশগ্রহণ করে। বাংলাদেশ, বিষয়বস্তু বাংলাদেশ। ধন্যবাদ নাসির ভাই। আসসালামু আলাইকুম। কিছু বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশের বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে অনেকে আমরা বসবাস করি। এই রাষ্ট্রটা কারো না, আবার সবার। কিছু বিষয় আছে এখানে। রাষ্ট্রটা পরিচালনা হয় কিছু রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করে। তো যারা পরিচালনা করে তারা সবসময় ভাবে এ রাষ্ট্র আমাদের। এইটা যখন ভাবে, তখন প্রতিপক্ষ তারাও মনে মনে ভাবে যে রাষ্ট্র আমাদের, আমরা জনগণকে সাথে নিয়ে এই রাষ্ট্র যেভাবে হোক দখল করব। এই যে দখল করাকরি একটা প্রেক্ষাপট বাংলাদেশে এমন বিস্তার করেছে বা এমন রূপ ধারণ করেছে যে এটা সাধারণ জনগণের কাছে অকল্পনীয় মনে হয়। এই জিনিসগুলো থেকে কি আমরা আজও বেরোতে পেরেছি? তাহলে আমরা জনগণ কি ভাববো, কাকে নিয়ে ভাববো? আমরা জনগণ কি পেলাম, আমাদের পাওয়ার কি আছে, এই বিষয় নিয়ে কি আমরা জনগণ কখনো ভাবি না। জনগণের পক্ষে কথা বলার মতো কাউকে পাওয়া যায়। যখন কেউ বিপদে পড়ে তখন বলে জনগণকে সাথে নিয়ে সব কিছু করবে। যে যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের জনগণ প্রয়োজন হয়, আর যখন যে ক্ষমতায় থাকে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, কিন্তু তখন তারা জনগণের কথা ভাবে না। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা তো মালিকানা পেয়ে গেছে। আসলে কি কেউ ইচ্ছাকৃতভাবে
বাংলাদেশকে ধরে রাখতে পারছে? ইতিহাস কি বলে? আমরা অনেক দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছু দেখলাম, মোটামুটি বেশ কিছু নির্বাচন দেখেছি এবং নির্বাচনের সাথে অনেক সময় সুযোগও পেয়েছি এবং অনেকে সঙ্গেও ছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে যখন চেয়ারে বসে তখন ওই চেয়ারটা সব থেকে খারাপ হয়ে যায়। মানুষের বিবেক কাজ করে যখন বাইরে থাকে, নিরীহ থাকে, তখন মনে করে যে আমি নিরীহ, আমার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে আমি একটু হলেও সফলতা পাওয়ার চেষ্টা করব। কিন্তু যখন সে সফলতা পেয়ে যায় তখন কি আদৌ জনগণের কথা ভাবে? তখন ভাবে। আরেকজন যখন মাজলুম হয় তখন সে জনগণের কথা ভাবার চেষ্টা করে। আসলে আমরা বিচার চাইবো কার কাছে, বিচার দিব কার কাছে? যেটাও ধরি সেটাও ভেঙে যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির চর্চা কেন্দ্র। এখান থেকে আমাদের বেরিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমরা সাধারণ জনগণ মনে করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। কেন বা কিসের জন্য আমরা একজনের পিছনে দৌড়াই? আমাদেরকে কে এখানে উৎফুল্লিত করে দৌড়ানোর জন্য? আসলে আমরা ব্যক্তি হিসেবে কেউ বিবেকবান এখনো হতে পারিনি। কারণ যখন কেউ কোনো অফার দেয় তখন মনে হয় যে এখানে মনে হয় আমার অনেক কিছু আছে, সেখানে দৌড় দিয়ে যায়। যাওয়ার পরে দেখি খুব উল্লাস। কেউ যখন কোনো সুসংবাদ একটা নিয়ে আসে তখন তার পিছনে আমরা সবাই মানে এমনভাবে লেগে পড়ি, কি আনন্দ উল্লাস মিছিল এটা সেটা সব কিছু করি। কিন্তু করার পরে কি দেখি, যখন সে টপ কলারে চলে যায় তখন তার পিছনে দূরের কথা, তার কাছে যাইতে গেলেও হাজারটা নেতা ডিঙ্গাইয়া তার কাছে যাইতে হয়। ঠিক। এই চর্চা আমাদের বাংলাদেশ দেয় আদৌ যাবে কি না এটা আমার মনে হচ্ছে না। আমরা আসবো আপনার কাছে। আমরা আসলে রাজনৈতিক দিকটা সর্বজন স্বার্থ রক্ষা। রাজনীতি এমনই একটা বিষয়, যদিও এটাকে পেশা হিসাবে স্বীকৃত করা হয়নি এখন। তো এই রাজনীতির মাধ্যমে সমস্ত স্রোতের পেশা নিয়ন্ত্রিত হয়, অনুমোদিত হয় এবং পরিচালিত হয়। তবে এছাড়াও রাজনীতির অভিনয়ে বিভিন্ন ধরনের শ্রমকর্ম পেশা আছে। আমরা জীবন নির্বাহ করার জন্য এক একজন এক এক রকমভাবে কর্মস্থলে যোগদান করি এবং নিজেদের প্রতিভা, নিজেদের সক্ষমতা বিনিয়োগ করি। এখন বিষয়টা হচ্ছে এরকম যে কামার যে তাকে যদি দেওয়া হয় চামারের কাজ করতে, বিষয়টা হয়ে যাবে অনেকটা অগোছালো, অপরিকল্পনা মাফিক, বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে আমরা কি হবে? আমরা প্রতি পদে পদে, ধাপে ধাপে, স্তরে স্তরে তলানিতে চলে যাব। তো বাংলাদেশটা আসলে দিনের পর দিন যে আসলে এটা কি তলানির দিকে যাচ্ছে কি না, এটা বড় একটা প্রশ্ন। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন জনগণ হিসাবে অনেকেরই এটা আত্মজিজ্ঞাসার বিষয়। রাজনীতি শব্দটাকে এত নিকৃষ্টভাবে মানুষ এখন উপস্থাপন করে, মূল্যায়ন করে, বা যেটাকে নিয়ে ভাবে, সেই বিষয়গুলো এরকম হয়ে যাচ্ছে যে কথায় কথায় যে ভাই এখানে রাজনৈতিক আলাপ আলোচনা নিষিদ্ধ, আপনি কথায় কথায় রাজনীতি করছেন। আরে ভাই, আপনি জানেন না রাজনীতির মাঠের খেলা ভিন্ন রকম। রাজনীতি হচ্ছে ক্ষমতার খেলা। আচ্ছা, ভাই আপনি আমার চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন। এই ধরনের অপরাজনৈতিক বিষয়গুলা, চতুর্নৈতিক বিষয়গুলা, দুষ্টনীতির বিষয়গুলা, মোনাফেক নীতি, কৌশল নীতি বা ভাগাভাগির নীতি, অথবা বিভিন্নভাবে এটাকে বলা যায় মুনাফা নীতি। হ্যাঁ, হাজারো হাজারো নীতি আছে মানুষের জীবনের জন্য। আসলে মানব নীতির কত যে স্তর, কত যে ভিত্তি, কত যে ধাপ, এটা আসলে মানুষ যে যে তার জীবন জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন নিয়ে সামাজিকভাবে সেই জানে। তাহলে রাজনীতিবিদকে আর রাজনীতি বা কে করে? এখন এই বিষয়গুলো আসলে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আমরা রাজনীতিকে বিভিন্ন দলীয় মোড়কে, বিভিন্ন পরাধীনতা, বিভিন্ন ভিনদেশীদের আকারে আমরা আসলে ভুলিয়ে ফেলছি না। তো রাজনীতিটাকে নিয়ে আমাদের আসলে স্পষ্ট করতে হবে, সুনির্দিষ্ট করতে হবে যে আসলে কে রাজনীতি করছে এবং কে কখন রাজনীতি করবে। এটা নির্ধারণই বা কীভাবে হয়? এটা কি আসলে ব্যক্তিকেন্দ্রিক হয়?
দলীয় কেন্দ্রিক হয় না প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্ত হয়। তো এই বিষয়গুলো দীর্ঘ সময়ের আমাদের আলোচনার বিষয়, কারণ আলোচনা ছাড়া এটা সম্ভাবনা এই ভূখণ্ডের মানুষজন জানতে পারবেন না, উপলব্ধি জানতে পারবেন। তো এখন আমাদের সামনে আরেকটু বলবেন জনাব তাজুল আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। ধন্যবাদ। আপনাদের আলোচনা শুনছিলাম, মন্ত্রমুগ্ধের মতো বলছিলেন এবং শাটল ট্রেনের মতো ধেয়ে যাচ্ছিল গ্রাম থেকে গ্রাম, আপনাদের কথা, আপনাদের শব্দের অর্থ। সত্যিকার অর্থে কেউ কেউ বলে না যে বাংলাদেশ একদম বাংলাদেশের রাজনীতির তলানিতে পৌঁছে গেছে। এটা খুব ভালো করে বলতে হবে ফেলানির মা। আসলে আমরা যারা জেল খাটি, কারণে কারণে জেল খাটি, রাজনৈতিক কারণে যারা জেল খাটে তাদের একভাবে মূল্যায়ন করা হয়। অনেকে কলা কচু চুরি করুন কিন্তু জেল খাটে। ব্যক্তি জীবনে সে কতখানি সৎ সেটা দেখবার অনেকগুলো প্যারামিটার আছে। তো আজকাল রাজনৈতিকভাবে যাদেরকে এমপি হবার জন্য মনোনয়ন দেন তাদের মাপকাঠি কী এটা কিন্তু পরিমাপ করা হয়। মানে একটু কথার থেকে কথা ছুটে গেলে বা কোনো কারণে যদি মনে হয় সে আমাদেরকে আনুগত্য করছে না, দল তার নমিনেশন দেয়, নতুন নতুন সেট আপ রেডি হয়। কিন্তু অনেকেই বলে যে অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়। বারবারই বলে যাচ্ছি আমরা, বাংলাদেশ বড় হয়েছে, জনসংখ্যা বেড়ে গেছে, তাই এই সিটের সংখ্যা 300 থেকে 500 1000 করলেই বা কী। তবে যোগ্য লোককে কাউকেই মনোনয়ন বঞ্চিত করা উচিত না। যদি সিটের অভাব হয় সিট বাড়াইতে হবে, কিন্তু এলাকায় বিভিন্ন এলাকার মানে অ্যাভারেজ করে সমস্ত জায়গায় যাতে জনপ্রতিনিধি থাকে সেইভাবে মনোনয়ন দিতে হবে। বাংলাদেশ বড় হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে, বাংলাদেশের মনোনয়নের সংখ্যাও বাড়া উচিত। সন্ধ্যা হয়েছে, আমরা সবাই কথা বলেছি এবং সেই কথার পৃষ্ঠে কথা উঠবে। আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো কিছু জানবার থাকে, আমাদের কমেন্ট অপশনে কমেন্ট করতে পারেন। এবং আমরা গ্রিন পার্টি বাংলাদেশকে স্বনির্ভর হিসেবে দেখতে চাই, যাতে মেধাবীরা চাকরি পায় এবং ঘুষ দুর্নীতি বন্ধ হয়। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। এ পর্যায়ে আমাদের মাঝে আরেকটু শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি জনাব মুসলিউদ্দিন, চেয়ারম্যান মুসলিম আলী তুহিন। নামটা ভুল হয়েছেন, মুসলিম আলী তুহিন। আমি আহ্বান করছি সংক্ষিপ্ত পরিসরে সংক্ষেপে আপনি আজকে আমাদের অতিথি, শুভেচ্ছা বিনিময়। সংক্ষেপে আপনি আপনার মনের ভিতরে যে কথাগুলো মনে করছেন যে বলা হয়নি বলতে পারেন, কিন্তু সংক্ষেপে বলবেন। কীভাবে অ্যাকশান নেবেন এই দেশের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে? কীভাবে? আসলে বাংলাদেশে বর্তমানে দুর্নীতি একটি ক্যান্সার আকার ধারণ করেছে। এই দুর্নীতি দূর করতে হলে দুর্নীতি অ্যাকশনে যেতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশান, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে, কারণ তাই বাংলাদেশে গ্রিন সমাজের প্রতিটা স্তরে, প্রতিটা সেক্টরে এতটাই দুর্নীতির শিকড় গভীরে চলে গেছে যেটা কোনোভাবেই উৎখাত করা 100% সম্ভব হবে না। সুতরাং এটাকে উৎপাদন করতে হলে মানে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই জাতি আসলে জাতির দুর্ভাগ্য যে আমরা যাদেরকে পেয়েছি অতীতে, তারা অধিকাংশই এই দেশটাকে মানে নিজের মতো করে দেশের মানুষ এবং দেশকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করেছেন। আর যাতে সামনে কোনো ব্যক্তি, সরকার এই দেশ এবং দেশের মানুষকে ব্যবহার করে, অনৈতিকভাবে ব্যবহার করে রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক না হতে পারে, এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আগামী বাংলাদেশে আসলে সত্যি একজন আমাদের এমন প্রধানমন্ত্রী দরকার যে প্রধানমন্ত্রী সব কিছু বদলে দিবে। যেরকম অতীতে আমরা দেখেছি একজন জিয়াউর রহমান পুরা। আপনাকে অনেক ধন্যবাদ। আজান পড়ে গেছে, আমরা শেষ করে দেবো। আর এই পর্যায়ে আর কথা বাড়াবো না। আমি একটি কথা বলে শেষ করি। তার আমাদের উপস্থাপক মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ, উনি কিছু বলবেন, শেষ করবেন। আমার সাথে একটাই কথা, সব পার্টি দেখা শেষ, গ্রিন পার্টি বাংলাদেশ। জি, মাননীয় মহাসচিব। আসলে আজকে আমরা একেবারে খোলামেলা প্রকৃতির নিচে আমরা সুন্দরভাবে একটা আলোচনা করছিলাম, আর অনেক মানুষের সাথে বিনিময় করেছি এই বিষয়গুলো নিয়ে, যে
অনেক কিছু বলার আছে, মানুষজন ভাবে বিভিন্ন ধরনের আত্মজিজ্ঞাসামূলক অনুসন্ধানী মন মানসিকতা কাজ করে, সেই বিষয়গুলোকেই আমরা আসলে উন্মোচন করব। পথেই আমাদের আসলে সমস্ত সমাধান পথেই হবে দেখা, পথেই হয়েছে দেখা, হ্যাঁ পথেই হবে দেখা। পথেই হবে দেখা। তো আমরা পথ থেকে আবার পথে দেখা চলে হবে। যাব সমাধানের দ্বার প্রান্তে। আবার দেখে সবাই, জি, আমরা সবাই আসলে আমাদের স্বকীয়তা নিয়ে সবাই হাতুচু করে জি। অভিনন্দন জানিয়ে দেন। আবার হবে দেখা, পথেই হলো দেখা, পথেই হবে দেখা। ঠিক আছে। গ্রিন পার্টি বাংলাদেশ। শুভকামনা।